নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ। আজকে আমরা আলোচনা করব দ্য হিন্দু নিউজপেপার থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত বিষয় ওয়াকফ বিল এবং তার অ্যামেন্ডমেন্টকে নিয়ে। তো সবার প্রথম এই প্যাসেজটা পড়ার আগে আমরা এখানে ব্যবহৃত বেশ কিছু ইম্পর্টেন্ট শব্দ তার একটা লিস্ট দেখে নিই। তো দেখো, আমি একটা লিস্টের আকারে এখানে বিষয়টাকে প্রকাশ করেছি, তোমাদের এটার পিডিএফ দিয়ে দেয়া হবে। তো সবার প্রথম যে শব্দটি রয়েছে স্পটলাইট। স্পটলাইট বলতে বোঝায় কোনো বিষয়কে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনা, অর্থাৎ ব্রিং টু স্পটলাইট, এইভাবে বিষয়টা থাকবে, আলোকে আনা অথবা আলোচনার কেন্দ্রবিন্দুতে আনা। সিনোনেম হবে হাইলাইট অথবা ফোকাস। কোনো কিছুকে ইগনোর অথবা ওভারলুক করলে সেটা এর বিপরীত অর্থ বোঝাবে। কন্ট্রোভার্সিয়াল শব্দের অর্থ বিতর্কিত, অর্থাৎ ডিসপিউটেড অথবা কন্টেনশিয়াস। আনকন্ট্রোভার্সিয়াল অথবা অ্যাকসেপ্টেড এর অ্যান্টোনিম হবে প্রভিশন। প্রভিশন বলতে বোঝায় বিধান। যেমন ধরো, বলা হলো আইনে এই বিষয়ে কি কিছু বলা আছে, তুমি বললে হ্যাঁ, আইনে এই বিষয়ে একটা প্রভিশন রয়েছে বা বেশ কিছু প্রভিশনস রয়েছে। তো আইনে তার বিধান থাকা বা আইনে তার উল্লেখ থাকা, কনস্টিটিউশনে তার উল্লেখ থাকা, এই বিষয়গুলোকে প্রভিশন শব্দের মাধ্যমে বোঝানো যেতে পারে। ক্লজেস অথবা রেগুলেশন সিনোনেম হিসেবে তোমরা লিখতে পারো, এবং যদি অমিশন অথবা নেগলেক্ট এর এক্সাক্ট অ্যান্টোনেম না হলেও কাছাকাছি যেতে পারে। অমিশন বলতে বোঝায় কোনো কিছু না থাকা, বাতিল করা, নেগলেক্ট মানে উপেক্ষা করা হতে পারে। অ্যামেন্ডমেন্ট শব্দটির সঙ্গে যারা কনস্টিটিউশন পড়ছো কম্পিটিটিভের জন্য, প্রত্যেকেই পরিচিত। অ্যামেন্ডমেন্ট বলতে বোঝায় সংশোধন করা বা সংশোধনী। মডিফিকেশন অথবা কোনো চেঞ্জেস করাকে অ্যামেন্ডমেন্ট করা বোঝায়। রিটেনশন বলতে বোঝায় যেমন আছে ঠিক তেমনই রেখে দেয়া। স্ট্যাগনেশন বলতেও অচলাবস্থা, এই ব্যাপারটাকে বোঝায়। এটা তার অ্যান্টোনেম হবে। অটোনমি শব্দের অর্থ স্বায়ত্তশাসন, অর্থাৎ সেলফ রুল। এখানে বলে রাখি, এই যে অটো শব্দটি রয়েছে এটি একটি রুট ওয়ার্ড, এবং অটো শব্দের মানে হচ্ছে সেলফ। যেমন ধরো, তুমি বললে অটো স্টার্ট। অটো স্টার্ট মানে কি? সেলফ স্টার্ট। এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হতে পারে সাবজুগেশন অথবা ডিপেন্ডেন্স, অর্থাৎ অন্য কারুর অধীনে থাকা, অন্য কারুর কথা অনুযায়ী চলা, তাকে বলা হয় তোমার ডিপেন্ডেন্স অথবা সাবজুগেশন। ডিনোটিফাইড। ডিনোটিফাইড বলতে বোঝায় হচ্ছে কোনো কিছুকে বাতিল করে দেয়া, অর্থাৎ আইনে মনে করো কিছু একটা প্রভিশন ছিল, সেটাকে তুমি বাতিল করে দিলে বা ডিনোটিফাই করে দিলে, অর্থাৎ ডি রেজিস্টার অথবা রিমুভ এর সিনোনেম হবে, এবং স্বাভাবিকভাবে তার উল্টোটা নোটিফাইড অথবা রেজিস্টার্ড অ্যান্টোনেম হিসেবে ব্যবহৃত হবে। অ্যাসুরেন্স অত্যন্ত পরিচিত শব্দ। আমি তোমাকে অ্যাসুরেন্স দিলাম, অর্থাৎ আশ্বাস দিলাম যে তুমি আমার কথার উপর বিশ্বাস রাখতে পারো। তো এর সিনোনিম হিসেবে আমরা প্রমিস অথবা গ্যারেন্টি লিখতে পারি, কিন্তু যদি কোনো বিষয়ে সংশয় থাকে অ্যান্টোনিম হিসেবে আমরা ডাউট অথবা আনসার্টেনিটি লিখব। অ্যাপয়েন্টমেন্ট শব্দটা আলোচনা করার দরকার নেই। নিয়োগ, এর সিনোনিম হিসেবে সিলেকশন বা নমিনেশন হতে পারে, এবং ডিসমিসালস অথবা রিমুভালস তোমরা এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করবে। আমরা এমনিতেও রিমুভাল অফ জাজেস এটা পড়েছি কনস্টিটিউশনে। জুডিশিয়াল বলতে বোঝায় আইন সংক্রান্ত অথবা বিচার বিভাগীয়, অর্থাৎ লিগাল, লেজিটিমেট অথবা কোর্ট রিলেটেড বিষয়কে জুডিশিয়াল ম্যাটার বলা হয়। এবং এর অ্যান্টোনিম হিসেবে যেটা ফর্মাল নয়, ইনফর্মাল, আনঅফিসিয়াল, এর অ্যান্টোনিম হতে পারে। এলিজিবল বলতে বোঝায় কোনো বিষয়ে কারুর যোগ্যতা, অর্থাৎ সে সেই বিষয়টার জন্য যোগ্য কিনা। কোয়ালিফাইড অথবা এনটাইটেলড এর সিনোনিম হিসেবে ব্যবহৃত হবে, এবং ইনএলিজিবল বা আনকোয়ালিফাইড এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হবে। ইউনিল্যাটারাল, মনে করো তোমার হাতে কোনো বিষয়ের ইউনিল্যাটারাল ক্ষমতা রয়েছে, তার মানে তোমার একচ্ছত্র অধিকার রয়েছে, তোমাকে অন্য কারুর সঙ্গেই আর আলোচনায় বসতে হবে না সেই ডিসিশনটা নেয়ার জন্য। এইটাকে বলা হয় একচেটিয়া অথবা একতরফা অথবা ইউনিল্যাটারাল। ওয়ান সাইডেড অথবা ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? তুমি স্বাধীন, তুমি তোমার নিজের ডিসিশন নিজেই নিতে পারছো। এখানে যে প্যাসেজটা রয়েছে সেখানে দেখা যাচ্ছে যারা সংখ্যাগরিষ্ঠ তারাই কিন্তু একচেটিয়া অধিকার ভোগ করছে বিভিন্ন রকম আইন পাশ করানোর। তো এর অ্যান্টোনিম হিসেবে আমরা
মিউচুয়াল অথবা বাইল্যাটারাল শব্দটা ব্যবহার করতে পারি। বাই শব্দটার অর্থ হচ্ছে ইংরেজিতে রুটওয়ার্ড হিসেবে টু, এখান থেকেই বাইসেক্সুয়াল, বাইল্যাটারাল, বাইগ্যামি এই জাতীয় শব্দের উদ্ভব ঘটেছে। ডিসপিউট বলতে বোঝায় হচ্ছে বিরোধ। যেমন ধরো কোনো জায়গায় বলা থাকলো ডিসপিউটেড ল্যান্ড, অর্থাৎ যে ল্যান্ড নিয়ে দুজনের মধ্যে বা একাধিক পার্টির মধ্যে বিরোধ রয়েছে, তাহলে ডিসপিউট মানে বিরোধ, অথবা চাইলে বিতর্কিতও লিখতে পারো, দুটোই হতে পারে। অর্থাৎ কনফ্লিক্ট অথবা আর্গুমেন্ট রয়েছে, এটাকে বলা হবে ডিসপিউটেড ল্যান্ড। এগ্রিমেন্ট অথবা হারমোনি এর অ্যান্টোনেম হবে। রেজলিউশন বলতে বোঝায় নিষ্পত্তি অথবা সেটেলমেন্ট অথবা সলিউশন। অ্যান্টোনেম হিসেবে কনফ্লিক্ট অথবা ডেডলক বোঝাতে পারে। ডেডলক শব্দটার অর্থ হচ্ছে স্ট্যান্ড স্টিল, অর্থাৎ অচলাবস্থা, যেমন আছে তেমনই, কোনো নড়াচড়া হচ্ছে না, এই ধরনের পরিস্থিতিকে আমরা ডেডলক কন্ডিশন বলি। যেমন পরের শব্দ হচ্ছে ডিসক্রিমিনেটরি। ডিসক্রিমিনেশন থেকে এই শব্দটা এসছে, এর অর্থ হচ্ছে বৈষম্যমূলক। বৈষম্যমূলক বলতে বোঝায় দুজনের প্রতি দু রকমের আচরণ। অর্থাৎ দেখা যাচ্ছে তুমি কোনো একজনকে বা একটা সাইটকে প্রায়োরিটি দিচ্ছ, আরেকটা সাইটকে তুমি প্রায়োরিটি দিচ্ছ না, তাকে উপেক্ষা করছো। তাহলে এর সিনোনিম আমরা বায়াসড ব্যবহার করতে পারি, আর অ্যান্টোনিম হিসেবে আমরা ফেয়ার অথবা ইমপার্শিয়াল ব্যবহার করতে পারি। পার্শিয়ালিটি বলতে বোঝায় কারুর প্রতি অধিক ঝোঁক, কাউকে এক্সট্রা সুযোগ সুবিধা দেয়া। পরের শব্দ হচ্ছে ইনক্লুসিভিটি। ইনক্লুসিভ থেকে এই শব্দটির আগমন। ইনক্লুসিভ বলতে বোঝায় হচ্ছে অন্তর্ভুক্তি। আমরা যদি বলি ইনক্লুসিভ সোসাইটি, তার মানে দাঁড়ায় যে সোসাইটির মধ্যে কেউই বাদ যাবে না, যে সোসাইটির মধ্যে তুমি সব শ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করতে পারবে। অর্থাৎ বৈষম্যমূলক নয় যে সোসাইটি, তাকেই বলা হয় ইনক্লুসিভ সোসাইটি। অর্থাৎ ইন্টিগ্রেশন, ওপেননেস এর সিনোনিম হতে পারে। ওপেননেস কেন? ওপেন মানে কি? সবার জন্য খোলা, সেই অর্থে ওপেননেস। অন্যদিকে এক্সক্লুসিভিটি বা এক্সক্লুসিভ যেটা বোঝায়, সেটা হচ্ছে পার্টিকুলারলি কিছু কিছু শ্রেণী বা কিছু কিছু সেক্টের জন্য যেটা বরাদ্দ। আইসোলেশন বলতে বোঝায়, তার অ্যান্টোনিমি হতে পারে আইসোলেশন, যাকে আলাদা করে রাখা হচ্ছে। অর্থাৎ এক শ্রেণীকে এক জায়গায় রাখা হচ্ছে, আরেকটা শ্রেণী তারা হচ্ছে বঞ্চিত। ট্রান্সপারেন্সি শব্দটার সঙ্গে তোমরা সবাই পরিচিত, এটার মানে স্বচ্ছতা। আমাদের পরীক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা আবশ্যিক। ক্ল্যারিটি অথবা ওপেননেস এরও সিনোনিম হতে পারে। ওপাসিটি অথবা সিক্রেসি, সিক্রেট থেকে এসছে সিক্রেসি শব্দটা, এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হতে পারে। অ্যাকাউন্টেবিলিটি বলতে বোঝায় হচ্ছে কোনো কিছুর বৈধতা বা দায়বদ্ধতা। রেসপন্সিবিলিটি অথবা অ্যান্সারেবিলিটি এর সিনোনিম, এবং ইরেসপন্সিবিলিটি এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হবে। পরের শব্দ র্যামিফিকেশন। র্যামিফিকেশন বলতে বোঝায় কোনো কিছুর আউটকাম, কনসিকুয়েন্সেস অথবা পরিণতি। অ্যান্টোনিম হিসেবে আমরা এর কারণ বা অরিজিন বা কজকে নির্দেশ করতে পারি। পরের শব্দ সেকুলার। আমাদের দেশকে সেকুলার বলা হচ্ছে, অর্থাৎ ধর্মনিরপেক্ষ। তাহলে এর সিনোনিম আমরা নিউট্রাল রাখতে পারি। নন রিলিজিয়াসও কাছাকাছি আসতে পারে। রিলিজিয়াস বলতে বোঝায় যে কোনো একটা দিকে তার ঝোঁক, এই অর্থে আমরা রিলিজিয়াস শব্দটা ব্যবহার করতে পারি, মানে অধিক ধার্মিকতা অর্থে ব্যবহার করতে পারি। প্লুরালিস্ট, আমরা সিঙ্গুলারিটি শব্দটার সাথে পরিচিত। এক, প্লুরালিস্ট বলতে বোঝায় হচ্ছে যেখানে সবার জায়গা রয়েছে, বহুত্ববাদিতা। আমাদের দেশে থেকে তুমি একই সঙ্গে হিন্দুইজমকেও প্রাধান্য দিচ্ছ, আবার ইসলামকেও প্রাধান্য দিচ্ছ, খ্রিস্টানকেও প্রাধান্য দিচ্ছ। অর্থাৎ সর্বধর্ম সমন্বয়, একই সঙ্গে সব ধরনের জাত, এই সব কিছুকে একসঙ্গে মেনে নেয়া, বহুকে একের মধ্যে নিয়ে আসা, এটাকেই বলে বহুত্ববাদিতা। আমরা যেটাকে বলি হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। তাহলে এর সিনোনিম হবে ডাইভার্স অথবা মাল্টিকালচারাল। মনোলিথিক অথবা ইউনিকালচারাল এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হবে। তো মোটামুটি এই কটা শব্দ আমাদের একটু দেখে নিতে হবে আজকের প্যাসেজটা পড়ার আগে। তো চলো আমরা প্যাসেজ একেবারে প্রথম থেকে পড়া শুরু করি। দেখো বলছে, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া লাস্ট উইক টার্ন দ্য স্পটলাইট অন সাম কন্ট্রোভার্সিয়াল প্রভিশন অফ দ্য ওয়াকফ অ্যাক্ট 2025 passed by Parliament recently.
অর্থাৎ এখানে বলছে ভারতের সর্বোচ্চ আদালত গত সপ্তাহে সংসদে যে ওয়াকফ বিলটা সম্প্রতি পাশ হয়েছে তার উপর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে বা তার উপর স্পটলাইট ফেলেছে, অর্থাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এখানে লাস্ট উইক একটা অ্যাডভার্ব অফ টাইম এবং যেহেতু পাস্টকে রেফার করছে তাই জন্য এখানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহৃত হয়েছে। আর এখানে যে পাস্ট বাই শব্দটি ব্যবহৃত হয়েছে এটা পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। The amendments expand government control over Waqf properties at the cost of the autonomy of the Muslim community to manage them. খুবই কন্ট্রোভার্সিয়াল একটা জায়গা। এখানে দেখো একদম আমি যদি দুটো লাইনের বাংলা একত্রে বলি তাহলে তার মানে দাঁড়াবে যে 2025 সালে যে ওয়াকফ আইন সংশোধিত হয়েছে তার উপর ভারতের সর্বোচ্চ আদালত গত সপ্তাহে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে এবং এই অ্যামেন্ডমেন্টগুলো গভর্নমেন্টের যে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ বাড়িয়ে তুলছে কিসের উপর? ওয়াকফ প্রপার্টিজের উপর। কিসের বিনিময়? অ্যাট দ্য কস্ট অফ বলতে বোঝায় বিনিময়, অর্থাৎ মুসলিম কমিউনিটির যেটা একচ্ছত্র অধিকার ছিল এই ওয়াকফ প্রপার্টিকে মেনটেন করার, সেইটার পরিবর্তে গভর্নমেন্ট অথবা আমাদের সেন্ট্রালের ক্ষমতা হচ্ছে বা এই সংশোধনীর মাধ্যমে সে এই ক্ষমতায় বলীয়ান হচ্ছে যে তারা এই ওয়াকফ প্রপার্টিকে মেনটেন করতে পারবে বা কন্ট্রোল করতে পারবে। On April 17, the court recorded the center's assurance that Waqf properties, including Waqf by user, will not be denotified and appointments will not be made to the Central Waqf Council and state Waqf boards based on provision of the new law till May 5, the next hearing. এখানে কি বলেছে দেখো, 17 এপ্রিল কোর্ট সেন্ট্রালকে জানিয়ে দিচ্ছে এবং তাদের থেকে এই অ্যাসিওরেন্সও নিচ্ছে যে আগামী 5ই মে যে ডেটটা হচ্ছে নেক্সট হিয়ারিং এর ডেট, সেই দিন পর্যন্ত সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো রকম চেঞ্জ করতে পারবে না বা নতুন যে আইনটা তারা করেছে, সংশোধন করেছে, সেটা লাগু করতে পারবে না। এবং একই সঙ্গে এটাও তারা নিশ্চিত করেছে যে এই ওয়াকফ বোর্ড, সেটা স্টেট ওয়াকফ বোর্ড হোক অথবা সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল হোক, সেখানে নন মুসলিম কাউকে প্রবেশাধিকার দেয়া যাবে না। অর্থাৎ এখানে দেখো যেটা লেখা আছে যে অ্যাপয়েন্টমেন্টস উইল নট বি মেড টু দ্য সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল অ্যান্ড স্টেট ওয়াকফ বোর্ডস বেসড অন দ্য প্রভিশন অফ নিউ ল। এখানে আমি নন মুসলিম কথাটা কেন বললাম, কারণ পরবর্তীতে রয়েছে যে নতুন যে আইনের সংশোধনটা এনেছে সেখানে এই ওয়াকফ কমিটিতে শুধুমাত্র যে মুসলিমরা থাকবে এমনটা নয়, নন মুসলিমরাও সেই কমিটির অংশ হতে পারে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট টার্ম আছে যেটা আমি প্রাথমিকভাবে আলোচনা করে না দিলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, সেটা হচ্ছে ওয়াকফ বাই ইউজার। ওয়াকফ বাই ইউজার বলতে বোঝায় এমন একটি সম্পত্তি যা আনুষ্ঠানিক দলিল না থাকলেও দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে ধর্মীয় বা দাতব্য কাজে ব্যবহৃত হওয়ার কারণে সেটা ওয়াকফের সম্পত্তি হয়ে গেছে বা এই ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে গেছে। ধরো সেটা মসজিদ হতে পারে, কবরস্থান হতে পারে, দরগা হতে পারে, অথবা ধর্মীয় অন্য কোনো সম্পত্তি যেখানে দীর্ঘদিন ধরে মুসলিমরা বা একটি নির্দিষ্ট সম্প্রদায় তাদের ধর্মীয় বা সেবামূলক কাজ করে যাচ্ছে, সেটাই তাদের সম্পত্তি। এইভাবে যে সম্পত্তিগুলোকে নেওয়া হয়েছে তাকে বলা হচ্ছে ওয়াকফ বাই ইউজার। এটার কথা বলা হচ্ছে এই সেন্টেন্সের মাধ্যমে। অর্থাৎ এই যে বিতর্কিত জমি যেগুলো রয়েছে বা স্থান যেগুলো রয়েছে সেগুলোকে সেন্ট্রাল গভর্নমেন্ট নতুন আইন পাশ করিয়ে এখনই সেটাকে লাগু করতে পারবে না এবং এই ওয়াকফ বাই ইউজারকে তার আওতায় আনতে পারবে না। কতদিন পর্যন্ত? মে 5 পর্যন্ত। দ্য সেন্টার দাস preempted a judicial order which appeared possible during the hearing. Preempt মানে কি?
প্রিএম্পড বলতে বোঝায় টেক অ্যাকশন ইন অর্ডার টু প্রিভেন্ট হ্যাপেনিং অর ফোরস্টল, অর্থাৎ এমন কোনো অ্যান্টিসিপেটেড ইভেন্ট যেটা আগে থেকে অনুমান করা হচ্ছে, তো সেইটাকে প্রিভেন্ট করার জন্য আমরা যদি কোনো কিছু করি বা কোর্ট যদি কোনো কিছু করে বা কোনো প্রতিষ্ঠান, সেটা পার্লামেন্ট হতে পারে, তো আগে থেকে যদি কিছু করে সেটাকে রোধ করার জন্য তাকে আমরা প্রিএম্পটেড বলতে পারি। তাহলে কি বলছে? দ্য সেন্টার দাস প্রিএম্পটেড আ জুডিশিয়াল অর্ডার উইচ অ্যাপিয়ার্ড পসিবল ডিউরিং দ্য হিয়ারিং, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট হয়তো এর মধ্যেই এই রায় বেরোনোর আগে অন্য রকম ভাবে কিছু চেঞ্জ করতে পারে এবং জুডিশিয়ারিতে সেই প্রভিশনটা রয়েছে। The court had raised concerns about the provisions in the new law which discontinued the category of waqf by user, made non-Muslims eligible for appointment in the council or waqf boards, and gave the state unilateral power to take over the control of waqf properties in the event of a dispute pending its final resolution. ভয়ানক কথা, এবং এটা আমি এর আগেই বলে দিয়েছি। সেটা কি? কোর্ট যথেষ্ট কনসার্ন ব্যক্ত করেছে, কনসার্ন মানে তাদের চিন্তার কথা ব্যক্ত করেছে নতুন আইনের যে প্রভিশন সেই বিষয়টা নিয়ে, যেটা ডিসকন্টিনিউ করতে পারে এই ওয়াকফ বাই ইউজার এই ক্যাটাগরিকে। ওয়াকফ বাই ইউজার মানে যারা বহুদিন ধরে কোনো সম্পত্তি ভোগ করছে, যার নির্দিষ্ট কোনো নথিপত্র নেই, বহুদিন ধরে সেই জায়গায় তারা হয়তো ধর্মীয় আচরণ করছে বলে সেটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি, তো এই বিষয়টার উপর একটা হস্তক্ষেপ। এবং তারই সাথে যারা নন মুসলিম তাদেরকেও এই ওয়াকফ বোর্ড বা কাউন্সিলে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হবে। অ্যান্ড গিভ দ্য স্টেট unilateral power to take over the control of waqf properties, এবং এখানে স্টেট মানে হচ্ছে রাষ্ট্র, সে একচ্ছত্র অধিকারে বলীয়ান হবে যে সমস্ত ওয়াকফ প্রপার্টি নিয়ে ডিসপিউট রয়েছে সেই বিষয়ে মীমাংসা করার অথবা সেগুলো নিজের দখলে নেয়ার। The new law can potentially bring into dispute the legal status of many Muslim sites which came into existence before modern land registration laws were in place, অর্থাৎ নতুন আইনটি বৃহত্তরভাবে অনেক মুসলিম স্থানের আইনগত অবস্থানকে বিতর্কের মধ্যে ফেলতে পারে। কোন জায়গাগুলো? যেগুলো মূলত আধুনিক ভূমি নিবন্ধন আইন প্রবর্তনের আগে থেকেই রয়েছে। Lawyers for the petitioners who are challenging the constitutionality of the new law pointed out that as much as half of the waqf properties could be so by long use and may lack documentation, অর্থাৎ যারা পিটিশনারদের লয়ার বা উকিল, তারা এই নতুন আইনের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছে এবং তারা এটা পয়েন্ট আউট করেছে যে ওয়াকফ প্রপার্টির অর্ধেক অথবা অর্ধেকের বেশি হয়তো এইভাবেই নেয়া, অর্থাৎ বহু ব্যবহারের মাধ্যমে বহুদিন ধরে তারা ওখানে রয়েছে, তাই এটা তাদের সম্পত্তি, অথবা সেই সমস্ত সম্পত্তির কোনো প্রপার ডকুমেন্টেশন বা দলিল দস্তাবেজ নেই। চলে আসি পরের প্যারাগ্রাফে। বলছে দেয়ার আর অ্যারাউন্ড 100 পিটিশনস বিফোর দ্য কোর্ট অন দ্য ইস্যু। এর অর্থ আদালতে প্রায় 100টি আবেদন এই বিষয়ক এখনো বিচারাধীন। কোশ্চেনস দ্যাট ইট উইল হ্যাভ টু সেটল include whether the provision that a waqf can be made only by persons who have demonstrably practiced Islam for at least 5 years violates the right to freedom of religion, whether changes in the definition of waqf to exclude waqf by user are discriminatory, and whether the proposed inclusion of non-Muslim members to the council or waqf boards violates Article 26. এর অর্থ হচ্ছে প্রশ্ন উঠছে যে সমস্ত ব্যক্তিরা
5 বছরের বেশি সময় ধরে প্র্যাকটিস করছে ইসলাম বা ইসলাম ধর্মচারণ করছে 5 বছরের অধিকাংশ সময় ধরে বা অধিক সময় ধরে, তো তারা যদি কেবলমাত্র এই ওয়াকফ সম্পত্তির ভাগীদার হতে পারে, তাহলে কি সেটা ফ্রিডম অফ রিলিজিয়নকে ভায়োলেট করছে? একই সঙ্গে আরো প্রশ্ন হচ্ছে, এইসব ব্যবহারকারীদের ওয়াকফ থেকে বাদ দেয়া বৈষম্যমূলক কিনা এবং অমুসলিমদের এই বোর্ডের অন্তর্ভুক্তি সংবিধানের ২৬ নম্বর ধারাকে লঙ্ঘন করছে কিনা। তাহলে চলো পরের লাইনে ২৬ নম্বর ধারা কি বলছে সেটা নিশ্চয়ই লেখা থাকবে। বলছে আর্টিকেল 26 among other things guarantees a religious group the right to establish and maintain institution for religious and charitable purpose and to manage its own affair in matters of religion। ২৬ নম্বর ধারা কোনো ধর্মীয় গোষ্ঠীকে তাদের ধর্মীয় এবং দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং পরিচালনা করার অধিকার দেয়। True, some section of these amendments promote inclusivity and wider representation of different sect of Muslim community and ensure transparency and accountability in the management of waqf properties। বলছে এর ফলে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন অংশ এই রায়ের ফলে ওয়াকফ বোর্ডে প্রতিনিধিত্ব করতে পারবে বা তাদের প্রতিনিধিত্ব বাড়বে এবং একই সঙ্গে এই বোর্ড ওয়াকফ প্রপার্টির যে স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা বা বৈধতা সেটাকেও সুনিশ্চিত করবে। However, there are concerns about their impact and distortion of the religious nature of the waqfs। তবুও এর ধর্মীয় স্বভাব ক্ষুণ্ণ হওয়ার একটা আশঙ্কা তো থেকেই যাচ্ছে। Though there were prolonged consultations and a long parliamentary debate before the law was passed, potentially missing was any effort to take the Muslim community into confidence on a matter that affects it। কিন্তু সমস্যা হচ্ছে এই দীর্ঘ আলোচনা এবং বিতর্ক মুসলিম সম্প্রদায়কে ওয়াকফ সংক্রান্ত তাদের যে আস্থা সেই আস্থা ফিরিয়ে আনতে বা তাদের অধিকার সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। The court is now seized of this question, which will have ramifications for the character of India as secular pluralist country। এখন এই প্রশ্নগুলোই কোর্টের বিচারাধীন এবং কি সিদ্ধান্ত হয় তার উপরেই নির্ভর করছে আমাদের দেশ ভারত একটি ধর্মনিরপেক্ষ এবং বহুত্ববাদী কান্ট্রি হিসেবে নিজের গ্রহণযোগ্যতা ভবিষ্যতে কতটা অক্ষুণ্ণ রাখতে পারে। এখানে বেশ কিছু গ্রামারের সেগমেন্ট রয়েছে যেটা একটু আলোচনা করে দিই। প্রথমটা আলোচনা হয়ে গেছে অ্যাট দ্য কস্ট অফ, এটা বিনিময় অর্থে ব্যবহৃত হয়। এখানে লয়ার্স হচ্ছে সাবজেক্ট, তার ভার্ব হচ্ছে পয়েন্টেড আউট, আর এই যে ফর এটা প্রিপোজিশন, তাই এই যে পিটিশনার্স এটা প্রিপোজিশনাল অবজেক্ট, এই যে হু এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্টকে রেফার করে, যেহেতু পিটিশনার্স প্লুরাল তাই জন্য হুটাও প্লুরাল হবে, হু প্লুরাল বলে এখানে আর ব্যবহৃত হয়েছে। এখানে আরেকটা বিষয়, কোশ্চেন্স শব্দটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, এই কোশ্চেন্সের ভার্ব হচ্ছে ইনক্লুড, এবং এই যে দ্যাট শব্দটা এটা কোশ্চেনকে কোয়ালিফাই করছে। কোশ্চেন যেহেতু নাউন তাই দ্যাট হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। অ্যাকচুয়ালি দ্যাট অ্যাডজেক্টিভ নয়, দ্যাট ইট উইল হ্যাভ টু সেটেল এই অংশটা পুরো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের মতো কাজ করছে। এখানে আর্টিকেল 26 এটা হচ্ছে সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাই জন্য গ্যারান্টিজ হয়েছে। এখানে তোমার মনে হতে পারে যে স্যার ট্রু সাম সেকশনস, তাহলে এই ট্রুটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এটা অ্যাকচুয়ালি কমপ্লিট নয়, বরং রিডিউসড সেন্টেন্স। এখানে পুরোটা লিখলে হতো ইট ইজ ট্রু দ্যাট সাম সেকশনস অফ দ্য অ্যামেন্ডমেন্টস।
এখানে আরেকটা অংশ, এখানে আমরা ওয়্যার কেন করেছি, দেয়ারের পর আমরা ওয়াজও দেখি, ওয়্যারও দেখি। মাথায় রাখবে দেয়ার হচ্ছে অ্যাডভার্ব, তাই জন্য সে কখনো সাবজেক্ট হতে পারে না। তারপরে থাকে হচ্ছে সাবজেক্ট। যেহেতু কনসালট্যান্টস বা কনসালটেশনস এটা প্লুরাল, অ্যান্ড দিয়ে আরো একটা নাউন যুক্ত রয়েছে, তাই জন্য এখানে প্লুরাল ভার্ব ওয়্যার হয়েছে। বাকি আর তেমন কিছু এখানে আলোচনা করার মতো নেই। এটা তোমাদের অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে জিএস পার্টেও কাজে লাগবে। আশা করি সেশনটা সবার ভালো লেগেছে, বা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাইকে ধন্যবাদ।